হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ সিরিজের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পরিপাক ও শোষণ চ্যাপ্টারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে আসা এমসিকিউ সমূহ সলভ করব এবং আনুষঙ্গিক তথ্যগুলো একটু জানার ট্রাই করব এবং এর মাধ্যমে আমরা এই অধ্যায়ের উপর একটা বেসিক ধারণা লাভ করা এবং পরীক্ষাতে আসা যেতে পারি সেরকমভাবে পড়ার ট্রাই করব। ওকে, প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোন পাচক্রসে এনজাইম থাকে না? ওকে, পাচক্রসে এনজাইম থাকে না হচ্ছে পিত্তরসে ভাইয়া। তো দেখা যাচ্ছে এখানে পিত্তরস থেকে প্রশ্ন আসতেছে। প্রথম কথা হচ্ছে এই যে পিত্তরস, এই পিত্তরসে সোডিয়াম টরকলেট, সোডিয়াম টরকলেট ও গ্লাইকোকোলেট, সোডিয়াম টরকলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট কি থাকে? লবণ থাকে। এবং এই পিত্তরস আমাদের পেরিস্টালসিস করতে সহায়তা করে। এই পিত্তরস আমাদের পেরিস্টালসিস করতে সহায়তা করে, কোনো ধরনের এনজাইম কিন্তু থাকে না। এইটা কি করে আমাদের, যে এখানে দেখো লেখা আছে পিত্তরস অতিমাত্রায় যে ক্ষার জাতীয় তরল পদার্থ আছে, এই তরল পদার্থগুলোকে, মানে অতিমাত্রায় যে ক্ষার জাতীয়, পিত্তরস হচ্ছে একটা ক্ষার জাতীয় তরল পদার্থ। সো এটা কি করে, এতে কোনো এনজাইম না থাকলেও এদের যে এই যে দেখা এখানে সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত অম্লীয় যে কাইম, অর্থাৎ পাকস্থলীতে যে অম্লীয় যে মাধ্যম আছে সেই অম্লীয় মাধ্যমটাকে প্রশমিত করার জন্য অন্ত্রের ভিতরে এই ক্ষারীয় যে পদার্থটা আছে সেটা পিত্তরস দ্বারা আসে এবং তার ফলে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হয় এবং এর ফলে অন্যান্য যে পদার্থগুলো আছে যেটা পরিপাকের জন্য ক্ষারীয় মাধ্যম প্রয়োজন সেগুলো পরিপাক হয়। এখন কথা হচ্ছে এই যে পিত্তরস, এটা কোথা থেকে আসে? ওকে, সো পিত্তরস আসে মূলত যকৃৎ থেকে এবং পিত্তরস জমা হয় হচ্ছে পিত্তথলিতে। পিত্তথলিতে পিত্তরস জমা হয়। এখন আমরা যকৃৎ সম্বন্ধে যদি একটু জেনে নিই, যেহেতু যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের যে যকৃৎ, এটা হচ্ছে 4টা খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট এবং কডেট। যকৃৎকে বলা হয় জৈব রসায়নাগার। জৈব রসায়নাগার। প্রায় অনেক ধরনের বিক্রিয়া এই যকৃতে হয়ে থাকে। রসায়নাগার। প্রায় 500-রও বেশি এনজাইম আমরা এই যকৃতে দেখতে পাই। মানে সরি, প্রায় 500-রও বেশি বিক্রিয়া এটাতে হয়ে থাকে। ওকে, তারপর কথা হচ্ছে এই যে যকৃৎ, এটাতে রক্ত, যকৃৎকে বলা হয় রক্ত রিজার্ভার এবং এতে প্রায় 1500 ml, এতে প্রায় 1500 ml রক্ত জমা থাকে। এছাড়া যকৃতে বিভিন্ন ধরনের উপচিতিমূলক এবং অপচিতিমূলক বিক্রিয়া ঘটে। আমরা জানি যকৃৎ কি করে, গ্লুকোজ, যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেগুলোকে গ্লাইকোজেনে পরিণত করে এবং আরও যদি গ্লুকোজ থাকে সেগুলোকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, অর্থাৎ যকৃৎ কোলেস্টেরলে কিন্তু পরিবহন করবে। এবং একই সাথে যকৃতে আমরা জানি হিমোগ্লোবিনের ভাঙন ঘটে এবং যে ভিটামিন আছে সেগুলো উৎপাদিত হয়। এছাড়া যকৃৎ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এখন বইয়ে দেখবা কিছু যকৃতের কাজ আছে, সেগুলো একটু এক নজরে দেখে যাবা, পরীক্ষা কিন্তু আসতে পারে। এছাড়া আমাদের যে যকৃৎ হরমোনও কিন্তু সংশ্লেষ করে। অ্যানজিওটেনসিনোজেন নামে একটা হরমোন আছে, সেটা কিন্তু আমাদের যকৃৎ থেকে আসে। ওকে, সো এতটুকু আমরা জেনে নেব। এই অ্যানজিওটেনসিনোজেন আবার কি করে, আমাদের যে বৃক্ক থেকে আসে, আমাদের যে বৃক্ক বা কিডনি, এটা কীভাবে, ধরো এটা কিডনি। ওকে, সো আমাদের যে বৃক্ক থেকে একটা এনজাইম আসে, সেটা হচ্ছে বৃক্ক থেকে নিঃসৃত যে রেনিন এনজাইম আছে, সেইটা কি করে আমাদের যে অ্যানজিওটেনসিনোজেন আছে এইটাকে নিঃসৃত হতে সহায়তা করে। ওকে, এবং তার ফলে এটা রক্তচাপ মানে নিয়ন্ত্রণে সহায়তা করে। ওকে, সো এতটুকু রাখি। সো হোপফুলি বুঝতে পারছি। এবং এছাড়া আমরা যদি আরও কিছু জানতে চাই, আমাদের ছেলেদের মানে যকৃতের সাইজ এবং মেয়েদের যকৃতের সাইজ কিন্তু একটু পার্থক্য আছে। ওকে, দুইটার পার্থক্য আছে। ছেলেদেরটা একটু বড় হয় সাধারণত, আর মেয়েদেরটা একটু ছোট হয়। ওকে, সো 1.4 থেকে, ওয়েট, ছেলেদেরটা সাধারণত 1.4 থেকে 1.8 হয়ে থাকে, 1.4 থেকে 1.8 কেজি, এবং মেয়েদেরটার ক্ষেত্রে হয়ে থাকে 1.2 থেকে 1.4। ওকে, 1.4 কেজি। ওকে, সো এতটুকু জানলেই হয়ে যায় আসলে। তাহলে আর মোস্ট ইম্পর্টেন্ট, যকৃতের কিছু আছে,
যকৃতের ভিতর কিন্তু কাফ্ফার কোষ থাকে এবং যকৃতের যে আবরণ এটাকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণ এটাকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, আর লিখলাম না, ওকে। যকৃতের আবরণকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, ওকে। আচ্ছা, এবার আসো এই যে ডিএমিনেশন প্রক্রিয়া, তখন যদি বলতেছি যকৃৎ সম্পর্কে, এই আমাদের এই যকৃতে কিন্তু ডিএমিনেশন যে প্রক্রিয়াটা এটা কিন্তু আমাদের এই যকৃতেই ঘটে। এখন ডিএমিনেশন শব্দটার মধ্যেই দেখো বলা আছে আসলে মূলত এখানে কি ঘটে, ডিঅ্যামিনেশন, অর্থাৎ আমাদের দেহে যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আছে, আমাদের দেহে যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলককে সরাই হচ্ছে এই যকৃৎ, ওকে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়। এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনমূলক এবং কিটো অ্যাসিড উৎপন্ন করে। এই যে কিটো অ্যাসিড এটা ক্রেবস চক্রে চলে যায় এবং এই অ্যামিনমূলক কি করে আমাদের যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি করে অ্যামোনিয়া উৎপন্ন করে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং এই অ্যামোনিয়া পরবর্তীতে কি করে, আমরা যে এটা যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো তখন যদি অ্যামোনিয়া হইলো, আর এই অ্যামোনিয়া অরেনিথিন চক্রে যায়। অ্যামোনিয়া অরেনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে, অরেনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে লিখতাম না, ইউরিয়া উৎপন্ন করে। সো এইভাবে মূলত কাজটা করে থাকে, তোমরা একটু বই থেকে দেখে নিবে। এবং এই যে এই ইউরিয়া কী করে আমাদের দেহ থেকে বের হয়ে যায় আর কি মূত্ররূপে, ওকে। সো এই ছিল ডিএমিনেশন প্রক্রিয়া। আর এই ডিএমিনেশন প্রক্রিয়া পুরোটা কোথায় ঘটবে ভাইয়া? যকৃতের ভিতর ঘটবে। ডিএমিনেশন প্রক্রিয়া পুরোটা ঘটবে কোথায়? যকৃতের ভিতরে, সরি, ওকে। এই যে দেখো নেক্সট, এই যে এখানে বলে আছে, একটু পড়ে ফেলো, যে অ্যামিনো অ্যাসিড থেকে যে অ্যামিনোমূলক যে আলাদা করে এটাকে বলা হয় ডিএমিনেশন। আমি যা বলছি তাই, এবং অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিড আছে সেটাই মূলত ডিএমিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড ও অ্যামিনোমূলকে পরিণত করে। তারপরের কাহিনীও আমি বলে দিছি, ওকে। পৌষ্টিকতন্ত্রে ক্ষুদ্রান্ত্রের অংশগুলো কী? সো আমরা জানি পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের অংশগুলো হচ্ছে ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম। সো এটা যদি অনেকের পেচ লেগে যায়, যেমন, আর এটা হচ্ছে বৃহদান্ত্রের সিকাম, কোলন ও মলাশয়। বাট তোমরা এভাবে মনে রাখতে পারো যাদের পেচ লাগে, এটা আমরা জানি ছোটোবেলা থেকে, তবুও একটু যদি বলি তাহলে ডিজে ইলিয়াস দিয়ে তোমরা মনে রাখতে পারো, যে ইলিয়াস সাহেব ডিজে ইলিয়াস, ওকে। ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ওকে। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। খাদ্য পরিপাক কিন্তু এই ডিওডেনামে এসে হয়। ডিওডেনামে কিন্তু অ্যাম্পুলা অফ ভ্যাটার এই যে উন্মুক্ত হয়, মানে অ্যাম্পুলা অফ ভ্যাটারের সাথে ভ্যাটারে উন্মুক্ত হয় আর কি সব নালীগুলা, ওকে। এবং এই যে আমাদের যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য এটা কিন্তু 6 থেকে 7 মিটার ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য। মানবদেহের কোন অঙ্গ ফাইব্রোনেজেন তৈরি করে? এখানে ভাই তোমাদের এটা অনেক অপরিচিত লাগতে পারে, বাট তোমরা যদি একটু দেখো যে এখানে যে ফুসফুস আছে, ফুসফুস তো ফাইব্রোনেজেন তৈরি করবে না, ক্ষুদ্রান্ত করবে তাও না, তারপর হচ্ছে অগ্নাশয় করবে না, এটাও না। সো যকৃৎ আমরা জানি বিভিন্ন ধরনের হরমোন আছে, এনজাইম, এগুলা যকৃৎ তৈরি করে থাকে, তাহলে এটার অ্যান্সারটা হবে কি? যকৃৎ। এটার অ্যান্সার কি হবে? যকৃৎ। পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য? এখন কথা হচ্ছে ভাইয়া পেপসিন কি? পেপসিন হচ্ছে একটা আমিষ পরিপাককারী এনজাইম। প্রথম কথা হচ্ছে এইটা, এই যে আমিষ পরিপাককারী এনজাইম, এটা পেপসিন, এটা আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির দেখবা 4টা গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে, আমি আর লিখলাম না, একটা হচ্ছে প্যারাইটাল বা অক্সেন্টিক, এটা থেকে HCl নিঃসৃত হয়। তারপর এই যে পেপসিন, এটা নিঃসৃত হয় আমাদের জাইমোজেনিক কোষ, আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থির জাইমোজেনিক কোষ, বা এটাকে অনেকে বলা হয় চিফ কোষ, এই চিফ কোষ থেকে কিন্তু আমাদের এই যে পেপসিন খরিত হয়। মূলত পেপসিন তো খরিত হবে না, এটা নিষ্ক্রিয় অবস্থায় এটা খরিত হবে। এর নিষ্ক্রিয় রূপ হচ্ছে পেপসিনোজেন। যে কোনো কিছুর ক্ষেত্রে যদি নোজেন বা ওজেন থাকে তাহলে তুমি মনে করবা এটা কি? নিষ্ক্রিয় পেপসিনোজেন। এখন এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে আমাদের এই যে প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হওয়া যে HCl আছে, HCl এর সহায়তায় এটা পেপসিনে পরিণত হয়। আর পেপসিন একটা আমিষ পরিপাককারী এনজাইম, ওকে, আমিষ পরিপাককারী এনজাইম। এবং এটা কোথা থেকে নিঃসৃত হয় আমি বললাম, এটা হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, ওকে। সো আপাতত এতটুকু আমরা জানলাম। এখন অপশনগুলো দেখি। ইহা আমিষ পরিপাক
সহায়তা করে, হ্যাঁ অবশ্যই, ইহা তো আমিষ পরিপাকই করবে। তারপর হচ্ছে ইহা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, অবশ্যই। পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। আচ্ছা, যেটা বলা হয় নাই, এটা হচ্ছে পরিপাকের জন্য যে অম্লীয় পরিবেশ দরকার এটা কিন্তু তা সৃষ্টি করে, কারণ এখানে যে HCl আছে, HCl কী করে পেপসিনোজেনকে ভেঙে ফেলে, মানে পেপসিনোজেনকে ভেঙে পেপসিনে পরিণত করে এবং অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, তাহলে এটাও যায়। কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত না ভাইয়া, অগ্নাশয় থেকে তো আমরা জানি ইনসুলিন, গ্লুকাগন এই সকল জিনিসপত্র নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, তাহলে এটা হবে না, অগ্নাশয় থেকে নিঃসৃত এটা হবে না। ওকে, আর এটাই চাইছে যে কোনটি সত্য নয়। তাহলে এখানে অ্যান্সারটা কি, অগ্নাশয় থেকে ইহা নিঃসৃত হয়। ওকে, নেক্সট। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালের মোলার দাঁতের সংখ্যা কত? আচ্ছা ভাই দেখো, এটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, কোন চোয়ালে কয়টা দাঁত? আচ্ছা যাই হোক, প্রথম কথা হচ্ছে আমরা মনে রাখবো ICPM, উপরে নিচে লিখবো এভাবে IC, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, প্রিমোলার এবং মোলার। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এটা যে দাঁতের সংখ্যাগুলা এভাবে লিখবো, ওয়েট, আচ্ছা হইতেছে না, এইভাবেই লিখি। এটা 2 1 2 3, 2 থেকে শুরু হবে, আমি আবারও বলছি 2 থেকে শুরু হবে, 2 1 2 3, এভাবে মনে রাখবো, 2 1 2 3 2 1 2 3। সো উপরে তো 2 দ্বারা গুণ জানি, কারণ 8টা 8টা করে হিসাব হয়। ওকে, উপরে নিচে 8টা 8টা করে হিসাব হবে। সো মানে এক পাশ আরেক পাশ আর কি, তোমরা জানো এগুলো আশা করি। সো 2 তাহলে ইনসিসের দাঁত কয়টা? তাহলে 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা, এভাবে মনে রাখবো। ICPM 2 1 2 3, ICPM 2 1 2 3, এটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের। এখন যদি আমাদের বলে যে ইয়াদের কত, বাচ্চাদের কত, বাচ্চাদের কত, তো বাচ্চাদেরও আমরা লিখি যে ICPM, ICPM। এখন আমরা মনে রাখবো যে বাচ্চারা পি করে না, বাচ্চারা কি করে? পি করে, মানে প্রস্রাব করে। সো এই যে পি করে যেটা আছে, এইটা বাচ্চাদের নাই। বাচ্চারা যেহেতু প্রস্রাব করে, বেশি প্রস্রাব করে, তো তাই এদের যে প্রিমোলার যে দাঁতটা আছে এটা বাচ্চাদের থাকবে না, এটা বাচ্চাদের কি থাকবে না। এখন এই দাঁতটা যদি বাচ্চাদের না থাকে, আগের মতো 2 দিয়ে শুরু করব, 2 1 2, 3 তো নাই, 3 দেওয়ার জায়গা নেই, তাহলে এভাবে দিব 2 1 2, 3 থাকলে দিতাম, বাট এখন তো নাই, তাহলে 2 1 2, এটাও কি 2 1 2। আমরা জানি বাচ্চাদের 20টা দাঁত থাকে আর কি। ওকে, আর পূর্ণবয়স্ক মানুষের তো 32টা। সো প্রশ্ন এটা না, প্রশ্ন করছে আমাদের যে একজন পূর্ণবয়স্ক মানুষের যে নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত। সো মোলার দাঁতের সংখ্যা ICPM, এম হচ্ছে শেষের নাম্বার, 2 1 2 3, তার মানে 3টা, তো 3 দুগুণে 6। ওকে, তো 3 দুগুণে কত? 6, কারণ 2 দ্বারা গুণ হয়, তো 3 দুগুণে 6, কেউ আবার 3 দাগিয়ে দিও না। ওকে, সো একই সাথে শিশুদেরটাও শিখে ফেললাম। ওকে, নেক্সট, নিচের কোন, আর মনে রাখবা আমাদের যে দাঁত আছে এটা কিন্তু আমাদের যে অ্যালভিউলাই আছে, এই অ্যালভিউলাইয়ের মধ্যে ইয়া থাকে, মানে মানে লুকায়িত থাকে, বা মানে গর্তে ঢুকানো থাকে। নিচের কোনটি যকৃৎ কোষের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? আচ্ছা, যকৃৎ কোষের মধ্যে হ্যাপাটিক লোভিউল, হ্যাপাটিক সেল, সাইনোসাইড, এগুলো সব যকৃৎ কোষে দিয়া। বাট মিউকোসা, এটা তো একটা মানে স্তরের নাম, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা। সো অ্যান্সার হবে কি মিউকোসা। ওকে, এই যে দেখো একটু আগে পড়ে আসলাম, দেখছো কাজে লাগবে। সো কী বললাম যে নিচের কোনটি মানুষের দন্ত সংকেত? এখানে দেখো যে 2 1 2 2, না এটা এটা হয় নাই। ওকে, প্রথমটা মিল নাই। ওকে, দ্বিতীয়টা দেখো 2 1 2 3 T1, এটা মিলছে। দেখো বাকি একটাও মিলবে না, 2 2 1 2 3 1 2 2, এই যে এখানে প্যাচ লাগাই দিছে, এখানে প্যাচ লাগাই দিছে। এই নিচেরটাও দেখো, এই যে এই এখানে প্যাচ লাগাই দিছে। ওকে, সো অ্যান্সার হবে কি বি নাম্বার, অ্যান্সার হবে কি বি নাম্বার, অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, সো নেক্সট, স্ফিংটার পেশি কোন তন্ত্রের অংশ? আচ্ছা, আমরা মনে রাখবো ভাইয়া আমাদের যে ইয়া আছে, পাকস্থলী আছে, এই যে পাকস্থলী তো ঠিকভাবে আঁকতে পারি না। আচ্ছা, এভাবে না এঁকে দেখি। আচ্ছা, মনে রাখবা পাকস্থলীর মধ্যে যে মানে পরিপাকতন্ত্রের এটা অংশ, প্রথম কথা হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। আচ্ছা, নিচে থেকে দেখাই, এখানে বলা আছে দেখো,
মানবদেহের পাকস্থলীর যে কার্ডিয়াক আছে এবং পাইলোরিক আছে, এই দুইটা অংশে দুইটা দেখবা বৃত্তাকার দুইটা বলয় আছে, উপরে একটা আর এই যে নিচে যেখান দিয়ে গেছে ইয়াটা সেখানে আরেকটা, এই যে মানে প্রবেশ করার সময় একটা, এই নিচে যেখান দিয়ে গেছে সেখানে একটা। সো একটা জায়গায় কার্ডিয়াক আর একটা পাইলোরিক, এই দুইটা জায়গায় একটা বৃত্তাকার পেশি বলয় আছে। এদেরকে যথাক্রমে কার্ডিয়াক ও পাইলোরিক স্ফিংটার বলে। এদেরকে যথাক্রমে কি বলে? কার্ডিয়াক ও পাইলোরিক স্ফিংটার। কার্ডিয়াক ও পাইলোরিক স্ফিংটার বলে। ওকে, ক্ষুদ্রান্তের ডিওডেনাম হতে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয় না? আচ্ছা, প্রথমত মনে রাখবো ভাইয়া, আমাদের যে বই শেষে দেখবা কিছু হরমোনের নাম আছে, সিক্রেটিন, তারপর কোলেসিস্টোকাইনিন, তারপর গ্যাস্ট্রিন, আরও দেখবা অনেক হরমোন আছে। এখন কথা হইতেছে এখানে বেশিরভাগ হরমোনই ডিওডেনাম থেকে উন্মুক্ত হয়েছে। এখন এই যে বলতো সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কি? সিক্রেটিন। ওকে, হোপফুলি বুঝতে পারছি, সিক্রেটিন। সো তো এখানের ডিওডেনাম থেকে নিঃসৃত হয় না এরকম একটাও নাই, নান অফ দিস। ওকে, তিনোটাই ডিওডেনাম থেকে নিঃসৃত হয়। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসেবে নিঃসৃত হয়? আচ্ছা, ওকে, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসেবে নিঃসৃত হয়? ও, এটা তো পড়ছি আমরা অলরেডি। আমরা বলছিলাম যে পাকস্থলীর গ্যাস্ট্রিক যে গ্রন্থি আছে তার জাইমোজেনিক কোষ হতে, তার জাইমোজেনিক বা চিফ কোষ হতে প্যাপসিনোজেন খরিত হয়। প্যাপসিনোজেন পরবর্তীতে এইচ সেলের সহায়তায় প্যাপসিনে পরিণত হয়। তার মানে এটা প্রথমে কিসে খরিত হয়? এটা হচ্ছে প্যাপসিনোজেন। ওকে, নিচের কোনটি যকৃতের কাজ নয়? এখন যকৃতের কাজ নয় কোনটা? এখন তুমি যদি দেখো ভাইয়া, কোলেস্টেরল উৎপন্ন করে, আমরা জানি যকৃৎ কী করে, অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, আর ট্রাইগ্লিসারাইডই তো কোলেস্টেরল। তারপর শর্করা বিপাক, হ্যাঁ অবশ্যই শর্করা বিপাক করে যকৃৎ। তারপর হচ্ছে ভিটামিন B12 সঞ্চয় করে। তারপর হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন, এই যে এটা করে না যকৃৎ, কখনো অ্যান্টিবডি উৎপাদন করে না। অ্যান্টিবডি উৎপাদন করা যকৃতের কাজ না। আচ্ছা, ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? ওকে, সো ডায়াবেটিস হচ্ছে, তোমরা ডায়াবেটিস কেন হয় ভাইয়া? ডায়াবেটিস হয় আমাদের অগ্নাশয়ের একটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। জায়গা আছে আইলেটস, অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, আচ্ছা বুঝে নি, যাই হোক, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল আছে, বিটা সেল সেটা হতে আমাদের যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল হতে আমাদের যে রক্তে গ্লুকোজ কমানোর জন্য আমাদের যে ইনসুলিন খরিত হয়, ইনসুলিন। এখন কোনো কারণে এই ইনসুলিন যদি উৎপন্ন না হয়, তখন আমাদের কোষের ভিতরে আর গ্লুকোজ প্রবেশ করে না কোষের ভিতরে, তখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আর এই রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলেই ডায়াবেটিস রোগ হয় আর কি আমাদের। ওকে, তো প্রথম কথা হলো যে আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এটা যে বিটা সেল, এটা যদি ইনসুলিন খরিত হয় তাহলে আমাদের যে ডায়াবেটিস হবে না, মানে ঠিকমতো খরিত হলে ডায়াবেটিস হবে না, আর ঠিকমতো ক্ষরণ না হলে, অর্থাৎ ইনসুলিনের ক্ষরণ কমে গেলে আমাদের ডায়াবেটিস হবে। তাহলে এই যে ডায়াবেটিসের যে কার্যকলাপ, এটা কার সাথে সম্পর্কিত? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বিটা সেল, ইনসুলিন সবগুলোর সাথেই জড়িত। তাহলে এটার অ্যান্সার কী হবে? অগ্নাশয়। ওকে, দ্রুত যেতে হবে। ওকে, নেক্সট, ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? আচ্ছা, এই যে এখনই পড়ে আসলাম, এই জন্যই একটু ব্যাখ্যা পড়াই যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, কিন্তু এখানে মানে ইয়াটা ভুল দেওয়া আছে। ওকে, সরি, অগ্নাশয় তো একটা গ্রন্থি। ওকে, অগ্নাশয় কি একটা গ্রন্থি হবে, মানে আমাদের যে গ্রন্থি সেটাই তো অগ্নাশয়, তাই না? তাহলে অগ্নাশয়ের গ্রন্থির, সরি আমি ভুল বলছি, অগ্নাশয় যে গ্রন্থি সেটার বিটা কোষ থেকে ইনসুলিন, মানে একটু মিস্টেক আর কি, মানে অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ হতে কী নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয়, যা গ্লুকোজের পরিমাণ কমায়। ওকে, নেক্সট, আমিষ পরিপাককারী
এনজাইম কোনটি? আচ্ছা ওকে, তোমরা এখান থেকে একটু মনে রাখবা যে আমিষ পরিপাককারী যে এনজাইমটা আছে এটা হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম। প্রথম কথা হচ্ছে যে লাইপেজ আছে না, এটা হচ্ছে চর্বি পরিপাককারী এনজাইম, চর্বি পরিপাককারী এনজাইম। তো আর আরেকটা তোমরা টম দিয়ে মনে রাখবা, টম, এই দুইটা লালা থেকে নিঃসৃত হবে এবং এটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। টমের টতে হচ্ছে টায়ালিন, মতে হচ্ছে মল্টেজ, এখানে যে দেখো মল্টেজ আছে, এই মল্টেজটা কি শর্করা পরিপাককারী এনজাইম। ওকে, কিন্তু এখানে এই যে আমিষ পরিপাককারী এনজাইম কি জানো, এই যে ট্রিপসিন, আমিষ পরিপাককারী এনজাইম কি ট্রিপসিন। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো তোমরা কোনটা আমিষ পরিপাককারী, কোনটা শর্করা পরিপাককারী এবং কোনটা চর্বি পরিপাককারী বা লিপিড পরিপাককারী সেটা একটু পড়ে নিবি। ওকে, নিচের কোনটি এককোষী গ্রন্থি? ওকে, নিচের কোনটি এককোষী গ্রন্থি? তুমি দেখো যে অগ্নাশয়, লালা, যকৃৎ এগুলা সবই বড় বড় গ্রন্থি, শুধুমাত্র যে গবলেট এটা হচ্ছে এককোষী গ্রন্থি, এককোষী গ্রন্থি, এটা পড়ে নিবা। কোন উক্তিটি সঠিক নয়? আচ্ছা, মানুষের পিত্তথলি কোনো গ্রন্থি নয়। ওকে, আচ্ছা সরি দেখি, আচ্ছা মানুষের পিত্তথলি যেটা আছে এটা কোনো গ্রন্থি না, সেটা তো সঠিক না। ওকে, এটা সঠিক, এটা সঠিক না। লালা গ্রন্থি সোনালী গ্রন্থি, না এটা তো হয় না। তারপর ডিওডেনামে পাকস্থলীর একটি অংশ, হ্যাঁ অবশ্যই ডিওডেনাম পাকস্থলীর একটা অংশ। ও সরি, এটা মানে উল্টা বলতেছে, আমি উল্টা ভাবতেছি। কোন উক্তিটি সঠিক নয়? মানুষের পিত্তথলি একটা গ্রন্থি নয়, এটা ঠিক। লালা গ্রন্থি সোনালী গ্রন্থি, এটাও ঠিক। ডিওডেনাম পাকস্থলীর একটা অংশ, না অবশ্যই না, ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের অংশ। আর দুধদাঁতে অগ্রপেশক দাঁত থাকে না। হ্যাঁ, দুধদাঁতে যে আমরা বললাম যে প্রিমোলার, পি করে না, শিশুরা পি করে না, মানে যে প্রিমোলার এটা থাকে না, প্রিমোলার থাকে না। ওকে, সো এটা মনে রাখবো। সো ডিওডেনাম কিসের অংশ? ক্ষুদ্রান্তের অংশ, ডিওডেনাম ক্ষুদ্রান্তের অংশ। ওকে, নেক্সট, ডিওডেনাম ইউ আকৃতির। ওকে, পাকস্থলীতে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কে? আমরা জানি পাকস্থলীতে যে HCl থাকে, যেটা কিনা প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষতে নিঃসৃত হয়, সেটা কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ওকে, ভিলেয়ের রক্তজালিকায় কি শোষিত হয়? আচ্ছা, ভিলেয়ের রক্তজালিকায় আমরা তো মানে খাদ্য কণাগুলো এগুলো শোষিত হয়। সো শোষিত হবে পানি, লবণ, গ্লুকোজ, সবগুলাই শোষিত হবে, পানি, লবণ, গ্লুকোজ, সবগুলাই গ্লুকোজ মানে শোষিত হবে। তো দেখো এখান থেকে আমরা যদি ভিলাই সম্পর্কে একটু জেনে নিতে চাই, যে আমাদের ভিলাই কিন্তু মানে মানুষের অন্ত্রে কিন্তু প্রায় 50,000 ভিলাই থাকে, মানুষের অন্ত্রে প্রায় 50,000 ভিলাই থাকে। তারপর যদি আমরা একটু দেখতে চাই, আমাদের চর্বি বা লিপিড পরিপাকটা কিন্তু একটু বিশেষ ধরনের পরিপাক, এটা কিন্তু নর্মালি আমিষ বা ইয়ার মতো হয় না। ওকে, সো চর্বি পরিপাক হয় প্রথম কথা হচ্ছে এই যে আমাদের এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। ওয়েট, প্রথম কথা হচ্ছে আমাদের যে চর্বির ইয়াগুলা কণাগুলা কাইলোমাইক্রন তৈরি করে এবং তা কোষে প্রবেশ করে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। ওকে, তারপর আমাদের যে লসিকা বাহিকা আছে এটাকে কিন্তু ল্যাকটিয়েল বলে, লসিকা বাহিকাকে ল্যাকটিয়েল বলে, এবং ল্যাকটিয়েলের কালার কীরকম এটা কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাকটিয়েলের কালার হচ্ছে সাদাটে, ল্যাকটিয়েলের কালার হচ্ছে সাদাটে। লাস্ট এখান থেকে পড়বো যে আমাদের যে পানি শোষণের যে প্রধান স্থল এটা কি? ক্ষুদ্রান্ত্র। আমাদের পানি শোষণের প্রধান স্তর কি? ক্ষুদ্রান্ত্র। ওকে, নেক্সট, মানবদেহের জৈব রসায়নাগার কাকে বলা হয়? আমরা অলরেডি বলছি মানবদের জৈব রসায়নাগার হচ্ছে যকৃৎ, যেখানে 500-রও বেশি বিক্রিয়া হয়। ওকে, এই যে এখানে বলা আছে মানবদেহের জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি বলা হয় যকৃৎকে, এবং যেখানে 500-রও বেশি রাসায়নিক বিক্রিয়া হয়। ওকে, কোথায় গ্লাইকোজেন সঞ্চিত হয়? তো গ্লাইকোজেন সঞ্চিত হবে যকৃতে। আমরা জানি যকৃৎ অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এখানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিউজেনোলাইসিস এরকম কিছু টার্ম আছে, লিপোজেনেসিস এরকম কিছু টার্ম আছে। সো এগুলো একটু বই থেকে দেখে নিবা। ওকে, একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার রক্ত ক্ষরণ করে? সরি, প্রতিদিন 1200 থেকে 1500 ml রক্ত ক্ষরণ করে। এরপর দেখো প্রোটিওলাইটিক এনজাইম কোনটি? প্রোটিওলাইটিক মানে হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। ওকে, সো
প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে, এখানে আমরা বলছিলাম প্রথম কথা হচ্ছে আমরা এই যে টায়ালিন যেটা বলছিলাম, টায়ালিন, আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রোটিওলাইটিক হচ্ছে পেপসিন, পেপসিন হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। তারপর এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যেটা যেটা আমি বলার জন্য ইয়ে করতেছি, টায়ালিন আমরা বলছিলাম যে টায়ালিন এবং মল্টেস দুইটাই কি হয়, লালা থেকে আমাদের নিঃসৃত হয়। ওকে, দুইটা কি হয় আমাদের লালা থেকে নিঃসৃত হয়। এখন কোনটা প্রোটিওলাইটিক এনজাইম, কোনটা কি এনজাইম, এটা একটু আমাদের পড়ে ফেলতে হবে। প্রথমে দেখা, এখানে প্রোটিওলাইটিক এনজাইমগুলো দেওয়া আছে, পেপসিন, রেনিন, জিলাটিনেস, ট্রিপসিন, কোলাজিনেস, কাইমোট্রিপসিন, কোলাজিনেস, কাইমোট্রিপসিন। ওকে, সো এগুলা পড়ে ফেলবো। লেসিথিন কিন্তু পরিপাককারী এনজাইম, কি বলে, চর্বি পরিপাককারী এনজাইম। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। অ্যান্ড হোপফুলি ক্লাসটা ভালো লাগছে, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আশা করি তোমরা যদি উৎসাহ দাও আমার এই ভিডিওটি তৈরি করতে ভালো লাগবে। ওকে, তো তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।